তাদেরকে আমরা শুনেছি যে ৩ জনকে আর্মি মানে ওনাদের যে আবাসিক এলাকা সেই আবাসিক এলাকায় নেওয়া হচ্ছে, সেখানেও কোনো একটা পরিকল্পনা হচ্ছে। তো সেই পরিকল্পনা নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই এবং শেষ করব আপনার শেষ বক্তব্য এটা। তো তারা আসলে কিছু করতে পারে কিনা, মানে তারা তো দোবাল এবং তারা মিলে, তারপরে র মিলে, মানে তাদের যে গোয়েন্দারা আছে সবাই মিলে কোনো কিছু করতে পারে কিনা, মানে বাংলাদেশের কোনো ক্ষতি করতে। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি একজন প্রাক্তন সেনাবাহিনীর অফিসার হিসেবে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ৩ জন অফিসার আমার শত্রু দেশ, সেই শত্রু দেশের শত্রুর ব্যারাকে বসে ঘুমাচ্ছেন, এইটা স্বীকার করাই তো আমার জন্য মানে আমার জন্য একটা মহা রকমের আপনি এমন একটা জটিল প্রশ্ন করে বসলেন যেটা উত্তর আমি স্বীকারোক্তি তো দিতে পারবো না। প্রথম কথা, এটা যদি হয়েও থাকে তাহলে আমি তো লজ্জিত সবার আগে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। কারণ আমরা 2009 সালে বিডিআর হত্যা করেছে, 3 দিন ধরে টিভি চালা দেখছি। আমাকে 3 দিন একটা রুমে বন্দি করে রাখা ছিল। আমি আমার ওই ডিউটি অফিসার রুমে ঢুকে তালা মেরে দিয়েছে, আমাকে বের করতে দেয় নাই। এরকম বহু অফিসার আছে যারা আন্দোলন করতে চেয়েছিল বা তারা পারে নাই বা করে নাই। এই যে একটা হীনমন্যতা মনের মধ্যে আমাদের রয়ে গেছে, আমাদের যে কষ্ট রয়ে গেছে, আমরা যে নিজেরা প্রতিদিন একটু একটু করে এই এতগুলো অফিসার মারা গেছে, আমি কিছু করতে পারি নাই, এইটার থেকে আমি এই যে বিডিআর হত্যার বিষয়ে ওই কমিশনের সাক্ষীটা দিয়েছি আমার নিজের জানের রিস্ক রেখে, যেখানে আমি তদানীন্তন মানে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বলেছি আমি ওনার স্টাফ অফিসার থাকা অবস্থায় যে ইন্ডিয়ান অফিসারকে আমি বাংলাদেশ বিডিআর পেয়েছিলাম। এই যে বিষয়গুলো, এইগুলোকে এখনকার অবস্থায় প্রেক্ষাপটে আরো খারাপ। তার মানে আমি তো বলতে চাইছি 2005 সাল 9 সালের ঘটনা, তখন আমরা পারি নাই, তাহলে এই সময়ের মধ্যে আরো খারাপ হয়ে গেছে। তাহলে এখন একটা শুদ্ধিচারণের সময় আসছে, সেই শুদ্ধিচারণটা যদি হতে পারে সেটা আমাদের সেনাবাহিনীতে, তাহলে এখন যারা আছে তারা এতটাই কঠোর হতে হবে, এতটা ইমানি হতে হবে যে ওই সকল অফিসারদেরকে এখনই এই বাংলাদেশ আর্মির থেকে আইনের যথেষ্ট এমবিএমএলএ আছে, ফেরারি ঘোষণা করে তাদের নামে ওয়ারেন্ট জারি করে তাদের নামে যা যা করার এগুলো করে ফেলতে হবে। তাদের কোনো পরিবারের লোককেও আর্মিতে রাখা যাবে না। যেমন ধরেন ওই 3 জনের মধ্যে একজনের ছেলে তো আমাদের এখনো মতো আর্মি অফিসার, হি ইজ সার্ভিং ইনটু বাংলাদেশ আর্মি। এটা আসলে দিজ আর রিস্ক ফ্যাক্টরস, দিজ আর দ্য ফ্যাক্টরস, এগুলোকে আপনার মাথায় এখন এইগুলো দেখার দায়িত্ব, করার দায়িত্ব তাদের আত্মীয় স্বজন। তো এই যে একজনের ছেলে আছে, এরকম আত্মীয় স্বজন, তাদের তো আরো আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, এখনো কাজ করছে। আমি ওই ছেলের প্রতি মানে সদয় হয়ে বলতেছি, আমি তার ছেলে হওয়াটা তো ভুল না, তার একটা আর্মি অফিসার হওয়া ভুল না, কিন্তু আমাদের দেশের স্বার্থে কোনো সময় আমাদের স্যাক্রিফাইস, যেমন আমি স্যাক্রিফাইস করছি না, আমি দেশ থেকে আমাকে চলে আসতে হলো না, আমার সম্পদ, আমার ক্যারিয়ার, আমার সকল মা বাবা, আমার মাকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে না। তো ঠিক এরকম কিছু স্যাক্রিফাইস দেশের জন্য হলেও করতে হবে। সেনাবাহিনী হচ্ছে সেই স্যাক্রিফাইস করার মতো সবচেয়ে একটা সাংগঠনিক জায়গা। এটাই বলা হয় যে যারা সেনাবাহিনীতে যোগদান করেন, আমরা তো মুসলেকা দিয়ে দিই যে আমি মারা গেলেও তো আমি দাবি করবো না, মানে আমি যেখানে যেতে বলবে সেখানে যুদ্ধে যেতে আমি রাজি থাকবো। সে কারণেই তো আমি সেনাবাহিনী। তো আমাদের সেনাবাহিনী ছাড়া আর কোনোভাবে এরা ক্ষতি করতে পারবে না। একটু আগে আমি যে কথাটা বলেছি সেম কথা, এরা চেষ্টা করবেই ডেফিনেটলি। যদি ডিসেম্বরে শেখ হাসিনা আসবে বলে থাকে, তার মানে হচ্ছে এই আগস্ট নভেম্বর মাসে তাদের কোনো না কোনো দুষ্ট চক্রের প্ল্যান থাকবেই, এটা কনফার্ম থাকতে পারেন আপনি। তারা কোনো না কোনো কিছু খারাপ কিছু করার চিন্তা ভাবনা করবে বা করার চেষ্টা করবে। বাংলাদেশের মধ্যে এই যে জঙ্গি বাহিনী, এই যে বিভিন্ন জায়গা থেকে প্রোপাগান্ডা ছড়াবে, ইউএন এর থেকে রিপোর্ট আনাবে এবং দেশে একটা গৃহযুদ্ধ করার চেষ্টা করবে, সকল কিছু করবে। কিন্তু একটা বাহিনী, শুধুমাত্র সেনাবাহিনী যদি চায়, কোনোভাবেই সাকসেসফুল হবে না, হবে না, হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাকে। এটা একটু ব্যাখ্যা করলে আমি আরো ব্যাখ্যা বলতে পারবো কেন পারবে না। বাট শুধু সেনাবাহিনী তাদের চোখ কান মুখ খোলা রাখবে, দেশকে গার্ড দিবে, তাহলে এই ধরনের দুষ্ট চক্রে কোনো ধরনের কোনো কিছু করতে পারবে না। আমি জানি না বর্তমান সরকারের সাথে এই সেনাবাহিনীর বর্তমানের সম্পর্কটা কেমন। আমি আমার নিজের উদাহরণ দিয়ে শেষ করতে পারি। আমি একটা আবেদন করেছি প্রধানমন্ত্রী বরাবর যে আমাকে তারা কি দোষে দোষীরত্ব করছে, আমি সেটার বিচার চাই, এবং আমি আমার কাগজপত্র তুলে ধরেছি। আমি কিছু রেমিডিস চাইছি। আমি চাই নাই যে ওই যে অনেকগুলো অফিসারকে 150টা অফিসারকে একটা র্যাঙ্ক দিয়েছেন, উনি র্যাঙ্ক পেয়ে কিছু টাকা পাইছেন, কিছু একটা পাইছেন, আমি এগুলো চাই না। আমি চেয়েছি একদম স্পেসিফিক আইনগত বৈধতা, যে আমার নামে কোনো মিথ্যা মামলা থাকা যাবে না, আমি দেশে ফেরত আসতে চাই। আমার এমবিএমএল, যেটার মাধ্যমে আমাকে মিথ্যা প্রচারিত করা যায়, সেটাকে আধুনিকায়ন করতে হবে। এবং আমি চেয়েছি হচ্ছে বাংলাদেশে বিডিআর হত্যার বিচার হতে হবে। এই 3টা জিনিস চেয়েছি। 3টা জিনিস করুক,
বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। আপনি সেনাবাহিনী ঠিক থাকলে অটোমেটিক্যালি এই ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এরা মনিটর করবে কাদেরকে, বাংলাদেশে কোনো রকম বাংলাদেশি কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা। এরপরে আসবে হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমন কমিশনের প্রধানদেরকে সব এরকম মিলিটারিজম বানায় ফেলাইতে হবে। দরকার হয় 3 মাসের জন্য বা 6 মাসের জন্য দুদককে মিলিটারির কাজ দিয়েছে, কারণ দুদকের প্রত্যেকটা অফিসার নিজেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। আগে তো নিজের ঘর দিয়ে সামলাইতে হবে। আমি তো ওদের সাথে কাজ করে দেখলাম, আপনি দুদকের অফিসার যদি ঠিক না করেন, আপনি ওই অফিসারকে দিয়ে আরেক দেশ ঠিক করবেন কিভাবে? সম্ভব না। তো এই যে বিডার কথা কি বললাম, বিডার আশিক সাহেব ঠিক আছে, কিন্তু আশিক সাহেবের নিচে ঠিক নাই। এই জন্য মাথায় সবসময় ডান্ডা নিয়ে বসার মতো লোক দিতে হবে এবং তাদের সাথে কমিটমেন্ট থাকতে হবে পরিষ্কার। তুমি ফেল করলে তুমি হ্যাংড হবা। এরকম যদি ওই যে খোমেনি টাইপের, যেমন দেখেন খোমেনি সাহেব এই যে যেটা ইরান চালাচ্ছেন, কেন এগুলো সম্ভব হচ্ছে, কেন এই দেশ স্ট্যান্ড করে গেছে ওয়ার্ল্ডের কাছে, স্ট্যান্ড করছে তার ইমানি জোর অনেক শক্ত। ঠিক এইরকম ইমানি জোরওয়ালা যদি ক্ষমতা বিএনপি দেখাইতে পারে তাহলে হবে। কিংবা যদি কোনো রকমের খোড়া মোড়া দিয়ে একজন রাষ্ট্রপতিও বানাইলাম, একটুখানি দরবার করলাম, এই চলতে থাকলে এই দেশের অবস্থা খুব খারাপ, দুর্ভিক্ষ হবে। কারণ এই দেশে যখন এনার্জি ক্রাইসিস হয়েছে, এরপরের ক্রাইসিসটা হবে খাদ্যের ক্রাইসিস। আল্লাহ না করুক, আমি চাই না যে এরকম কিছু হোক। আমি এখনো পর্যন্ত দেশে ফেরত আসতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। আপনার মাধ্যমে আবেদন থাকলো বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মতো যারা দেশ নিয়ে ভাবে তাদের প্রতি একটু সদয় হন, দলাদলি করেন না। আমরা কোনো দলের লোক না, আমরা শুধুমাত্র দেশের লোক। যদি মনে হয় যে এটা ভালো কাজ করলে আপনার ভালো হবে, একবার করে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনি ওই যে দলের কাছে মতামত চান না, জামাত ইসলামী, এনসিপি দলীয় মতামত দেবে, আপনার চেলাপেলারা তাদের মতো মতামত দেবে, ইন্ডিয়ার মতামত। আপনার দরকার আপনার নিজের মতামত, সেটা হচ্ছে আপনার ইমান, আপনার সুষ্ঠু চিন্তা এবং আপনার সিলেকশন। আপনি যদি দেশ প্রেমিক কোনো লোককে সিলেক্ট করেন, আপনি দেশের জন্য টাইম বেঁধে দিবেন যে আমি 3 মাসের মধ্যে এই চাই, কিভাবে আনতে হবে সে তার কাজ। যদি সে ফেল করে, আপনি তাকে একটা সময় বেঁধে দিবেন যে এই সময়ের মধ্যে সে ফেল। আপনি প্রত্যেকটা 1 মাস পর পর তার একটা আমলনামা হিসাব করবেন যে হ্যাঁ তুমি 1 মাসে কি করছো আমাকে দেখাও। ইউ হ্যাভ টু শো যে আমি এই কাজ করতে পেরেছি। যদি না পারে বাদ, সেকেন্ড ম্যান। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ইমানদার, পরিষ্কার এবং একদম ভিশনারি। আপনার ওই যে ভীষণ আজকে একটা, কালকে সকালে একটা, বিকালে একটা, আমি একটু চেঞ্জ করি, এই করলে স্লিপ হয়ে যাবে। এবং তখনই ওই যে কথাটা আপনি শেষ করতে চাচ্ছিলেন, আমাদের কি কি রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, ডেফিনেটলি